সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম। আলোচনা শুরুতেই আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র জুমার দিনের শুভেচ্ছা, জুমা মুবারক। দর্শক, ইরানের সর্বোচ্চ নেতার দাপন সম্পন্ন হয়েছে আজ। প্রশ্ন হচ্ছে, এখন কি করবে ইসলামিক প্রজাতন্ত্র ইরান? যুদ্ধ কি প্রচন্ড গতি পাবে? অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে ইরান কি সর্বাত্মকভাবে যুদ্ধ শুরু করবে, নাকি আবার কূটনৈতিক পথে ফিরে আসবে? সর্বোচ্চ নেতার দাপন অনুষ্ঠানে কিন্তু ব্যাপকভাবে স্লোগান হয়েছে। তেহরানে, কুমে, নাজাফে, কারবালায়, মাশহাদে, সব জায়গায় এই হত্যার আমরা বিচার চাই, কঠোর বিচার চাই। তাহলে ইরান সরকার কি করবে? এপাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাকি ইরান হত্যার পরিকল্পনা করেছিল, এই তথ্য দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্পকে এই তথ্য জানিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই তথ্য কি আসলেই সঠিক, নাকি ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের ভেতরে টেনে আনার একটি নতুন কৌশল মাত্র? খবরটা কিন্তু দিয়েছে মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল। আপনারা একটু দেখতে পান এই পত্রিকা। বন্ধুরা, এপাশে গত রাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেছেন। হয়তো ইরান পরিস্থিতি নিয়ে ব্রিফ করেছেন। তাছাড়া তুরস্কের কাছে F-35 বিমান বিক্রি করবে আমেরিকা, সেই বিষয়েও আমেরিকা নিজের বিমান বিক্রি করবে। তারপরও ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ব্রিফ করেছেন। আসলে প্রশ্ন আসছে এক্ষেত্রে, আসলে বস কে, ট্রাম্প নাকি নেতানিয়াহু? তুরস্কর কাছে বিক্রি করবেন নিজের বিমান, নিজস্ব প্রযুক্তির বিমান, নিজের দেশের বিমান, আর ব্রিফ করতে হয় নেতানিয়াহুকে। আসলে এই ক্ষেত্রে বস কে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহু? বন্ধুরা, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব। সেটি হচ্ছে, বাহরাইন এবং কুয়েত নাকি আমেরিকার সাথে জোট বেঁধে ইরানের উপর হামলা চালিয়েছে। গত 2 দিনে যে হামলা হলো, তাতে কুয়েত এবং বাহরাইন নাকি সরাসরি যুক্ত ছিল। এক্ষেত্রে প্রশ্ন আসছে, তাহলে কি উপসাগরীয় অঞ্চলে হিসাব নিকাশ বদলে যাচ্ছে? বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এপাশে গত রাতে ইরানের বিরুদ্ধে আমেরিকা কিন্তু কোনো হামলা চালায়নি। সঙ্গত কারণে ইরানও হামলা চালায়নি। শোনা যাচ্ছে দুই পক্ষ কি আবার কূটনীতির ট্রাকে ফিরে এসেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, মাঝে মাঝে কেন এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে উভয় পক্ষ থেকে? চুক্তির ভিতরে আসলে সমস্যা আছে কি না? একই সাথে আরেকটি বিষয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমরা মাঝে মাঝে দেখছি ইরানের বিরুদ্ধে হামলা চালাতে, কখনো দেখছি হামলা বন্ধ করতে, কখনো দেখছি চুক্তির কথা বলছেন, কখনো শান্তির কথা বলছেন, কখনো ইরানি নেতাদের অনেক অনেক ভূয়সী প্রশংসা করছেন, আবার তিনি কখনো যুদ্ধ শুরু করছেন, আবার তিনি আলোচনা সমালোচনা ব্যঙ্গে দিচ্ছেন, আবার তিনি ইরানি নেতাদের গালিগালাজ করছেন। এই একটা অগুচলা মানুষ, আউলা জাউলা মানুষ, আবুল তাবুল মানুষ, এই আউলা বাউলা পদ্ধতি যুদ্ধ করার কারণটা কি? কেন তার কোনো সুনির্দিষ্ট কৌশল নেই, পরিকল্পনা নেই? একই সাথে আমরা সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তা হলো হরমুজ প্রণালীর এই সংকটাপন্ন পরিস্থিতিতে তেলের বাজার আবার মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে পড়েছে। তাহলে আমাদের বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ যাচ্ছে কোন দিকে? সুপ্রিয় দর্শক, এইসব বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আলোচনাগুলো আপনাদের কাছে খুব ভালো লাগবে, আর শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন। সাথে সাথে এটাও বলি,
ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনায় যাই। বন্ধুরা, ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ আয়াতুল্লাহ আলী খামেনি রহমতুল্লাহ আলাই দাপন সম্পন্ন হয়েছে গতকালই রাতে। ইরান সময় সম্ভবত 9:30টার সময় সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়েছিল। এরপরে দাপনও সম্পন্ন হয়েছে। জানাজা পড়িয়েছেন তারই ছেলে মুস্তফা হুসাইন খামেনি। এই জানাজায় 1.5 কোটি মানুষ উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। বন্ধুরা, এই পর্যন্ত আমরা যা জানলাম, তেহরান, কুম, কারবালা, নাজাফ এবং মাশহাদ, এই 5টা জায়গায় সর্বোচ্চ নেতার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এইসব জানাজায় এবং শোক মিছিলে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে মোট 4.5 কোটি মানুষ উপস্থিত ছিল। দেশ বিদেশে এবং ইরাকের মানুষ। ভাবা যায়, মানুষের ইতিহাসে অর্থাৎ আমাদের বিশ্বের ইতিহাসে এত বড় জানাজা আর কোনো একটিও হয়নি এবং আর হবে কি না সেটা নিয়েও আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। যাই হোক বন্ধুরা, আমরা এখন মূল আলোচনায় যাচ্ছি। ইরানের সর্বোচ্চ নেতার জানাজা সম্পন্ন হয়েছে, দাফন সম্পন্ন হয়েছে, কিন্তু একটি বিষয় প্রচন্ড ভাবে জেগে উঠেছে, প্রচন্ড জাগরুক হয়ে উঠেছে। সেটা হচ্ছে সর্বোচ্চ নেতার হত্যাকারীদের বিচার করতে হবে। হত্যার বদলা চায়, হত্যার বদলা হত্যা চায় ইরান সহ ইরাকের শিয়া প্রধান মুসলিমরা। অর্থাৎ এরই মধ্যে আমরা দেখেছি বিভিন্ন জায়গা, বিশেষ করে মাশহাদে বড় বড় ব্যানারে লেখা আছে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে হবে, ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করা, ইত্যাদি ইত্যাদি লেখা ছিল এই বড় বড় ব্যানারে। এবং ইরানের IRGCর খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্স কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি তিনিও বলেছেন যে তারা সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের বদলার বিষয়টি কখনো ভুলে যাবেন না এবং আমেরিকার সাথে কোনো দিন কোনো সময় আপোষও হবে না, তিনিও বলেছেন। এমনকি তিনি বলেছেন, ইট মারলে পাটকেল, ব্যাপারটা আর তেমন থাকবে না, সামান্য হামলার কঠোর জবাব হবে। তার মানে ইরান একেবারেই পরিপূর্ণভাবে প্রস্তুত। কিসের জন্য? যুদ্ধের জন্য, হত্যার বদলা হত্যা নেওয়ার জন্য। আপনাদের কাছে কি মনে হয়? আমি মনে করি ইরান যা বলে তা করে। ইরান কিন্তু ট্রাম্পের মতো নয়। ট্রাম্প যা বলে তার উল্টা ঘটায়, মিথ্যা কথা বলে। ইরান যা বলে তা করেই দেখায়। সুতরাং আমি মনে করি ইরান যা বলেছে তা গুটিয়ে ছাড়বে। এই জায়গায় প্রশ্ন আসছে, আসলে কি ইরান সর্বোচ্চ নেতার এই হত্যার প্রতিশোধ নেবে? নিলে কিভাবে নেবে? ইরান কি গোপনে ট্রাম্পকে হত্যার কোনো পরিকল্পনা সাজাবে, নাকি যুদ্ধের ভেতর দিয়েই কোনো না কোনোভাবে এই হত্যার প্রতিশোধ নেবে? এটা অনেক বড় একটি প্রশ্ন বর্তমান আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক রাজনীতিতে। বন্ধুরা, এই নিয়ে অনেক প্রশ্ন আছে। এসব প্রশ্নের আসলে আমাদের কাছে কোনো জবাব নেই। হয়তো ভবিষ্যৎ বলে দেবে, সময় বলে দেবে কি হচ্ছে, কি হবে আর কি সংঘটিত হলো। বন্ধুরা, তবে এইরকম একটা প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে বা মার্কিন গোয়েন্দাদেরকে জানিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা ইরান করেছিল। কখন করেছিল আমরা জানি, গত পরশুদিন এবং তার আগের দিন। এই 2 দিন তুরস্কের রাজধানী আঙ্কারায় নেটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই শীর্ষ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন এবং যোগ দিয়েছিলেন। যাওয়ার সময় তিনি তার পুরনো এয়ারফোর্স 1 বিমানে করে তুরস্ক থেকে ব্রিটেন পর্যন্ত গেছেন। তারপর ব্রিটেন থেকে তার নতুন এয়ারফোর্স 1 বিমানে করে আমেরিকায় গিয়েছেন। এই জায়গায় প্রশ্ন এসেছে, সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন। আমি গতকাল রাতেও সেই ভিডিওতে এই সম্পর্কে খানিকটা আলোচনা করেছিলাম। যে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে,
আপনি কি ভয় পাচ্ছেন? আপনি বিমান পরিবর্তন করছেন, আপনার জীবনের কোনো ঝুঁকি আছে কিনা? তিনি জবাবে বলেছিলেন, শত্রুরা আমাকে 1 নম্বর হিট লিস্টে রেখেছে, অর্থাৎ হত্যা তালিকায় আমাকে 1 নম্বর রেখেছে, এবং ইরান তালিকা করেছে আমাকে 1 নম্বরে। তিনি বলেছেন, আমি এসবের পরোয়া করি না। কিন্তু তিনি বিমান পরিবর্তন ঠিকই করেছেন, এবং মার্কিন গোয়েন্দারা নাকি তাকে বাধ্য করেছে পরিবর্তন করতে, যে বিমানে যাওয়া যাবে না, পুরনো বিমানে যেতে হবে। এটা নাকি মার্কিন গোয়েন্দারা করেছে, তিনি করেননি। তিনি ইরানকে ভয় পান না। এটা নিয়ে প্রশ্ন এসেছে। কি প্রশ্ন এসেছে? তাহলে নেতানিয়াহুর এই তত্ত্ব সত্য, নাকি ডোনাল্ড ট্রাম্পকে একরকম ভয়ভীতি দেখিয়ে বা ইরানের বিরুদ্ধে উস্কানি দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আবার যুদ্ধের ময়দানে টেনে হেসড়ে আনতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু? সেই প্রশ্ন চতুর্দিকে ভেসে উঠছে। যদিও যদিও আমেরিকার প্রভাবশালী একটি পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিচ্ছে, সেক্ষেত্রে যথেষ্ট গ্রহণযোগ্য সূত্র বা বড় সূত্র আছে। কিন্তু আসলে এর পেছনের গল্পটা কি? নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে একরূট তথ্য দিলেন, নাকি ডোনাল্ড ট্রাম্পকে আসলে নেতানিয়াহু কি ডোনাল্ড ট্রাম্পকে একেবারে ফিউর তথ্য দিলেন, নাকি ডোনাল্ড ট্রাম্পকে কেঁপিয়ে দিলেন ইরানের বিরুদ্ধে আরো বড় বড় কঠোর হামলা চালানোর জন্য, একবার ইরানকে ধ্বংস লীলায় মাতিয়ে তোলার জন্য? বন্ধুরা, আমরা কিন্তু গত 2 রাতে ব্যাপক হামলা চালাতে দেখেছি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের উপরে। ইরানও পাল্টা জবাব দিয়েছে। ইরানও যদিও তার পাল্টা জবাব দিয়েছে, তাহলে এই জায়গায় এই প্রশ্ন খুব একটা অযৌক্তিক নয় যে নেতানিয়াহু আসলে তথ্য দিয়েছেন, প্রকৃত তথ্য দিয়েছেন, নাকি ডোনাল্ড ট্রাম্পকে কেঁপিয়ে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের উস্কানি দিচ্ছেন। আপনারা বলবেন যে আপনারা এত শিওর হলেন কেন? আমি এই কারণে বলছি যে যখন তিনি তুরস্ক গিয়েছিলেন, এর আগ পর্যন্ত ওনার মন গতি মস্তিষ্ক সবটিই কাজ করেছিল। তুরস্কে গিয়ে বলেছিলেন যে ইরানের সাথে আলোচনা করা যাবে না, ইরান এই সেই ইত্যাদি গালিগালাজ করেছিলেন, এবং বলেছিলেন আজ রাতেই হামলা হবে, এবং হামলা হয়েছিল। ইরানের প্রায় 90 জায়গায় হামলা হয়েছিল। আমার কাছে মনে হয় একমাত্র ইসরায়েলের পরিচিত কারণে, ইসরায়েলের উস্কানি দেওয়ার কারণে ইরানের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা চালিয়েছেন। এপাশে গত রাতে কিন্তু আমেরিকা এবং ইরানের মধ্যে কোনো পাল্টা হামলা ঘটনা ঘটেনি। তাহলে তার মানে দাঁড়াচ্ছে যুদ্ধ আপাতত স্থগিত হচ্ছে, যুদ্ধ আপাতত বন্ধ হচ্ছে। এই সময় প্রশ্ন আসছে, ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে কেন হঠাৎ করে ইরানের উপর বড় রকমের হামলা চালায়, আর ইরান কেন পাল্টা জবাব দেয়, আবার আমেরিকা কেন থেমে যায়, আবার কূটনীতির পথে হেঁটে যায়? কারণটা কি? বন্ধুরা, এর আগেও আমরা দেখেছি গত বছরের জুন মাসে যে যুদ্ধ হয়েছিল, 12 দিনে একটি যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে আমেরিকা হঠাৎ করে ইরানের বিরুদ্ধে জড়িয়ে গিয়েছিল। আপনারা দেখেছিলেন, 1-2 দিন পরে বলল যুদ্ধবিরতি, শান্তি আর শান্তি, একদম যুদ্ধবিরতি। এবং তিনি এই যুদ্ধ থেকে হঠাৎ করে বেরিয়ে গেলেন। উপরে আমরা বলি না, উপরে এসে জুড়ে বসে গেল, হঠাৎ করে মার্কিন প্রেসিডেন্ট উপরে এসে জুড়ে বসে গেলেন, যুদ্ধ নেমে গেলেন। তারপর 2 দিন পরে শান্তি শান্তি শান্তি, উনি শান্তি চান। আসলে কি উনি শান্তি চান? যাই হোক, ট্রাম্প তখন বলেছিলেন, আমরা যুদ্ধ চাই না, আমরা যুদ্ধবিরতি চাই, আমরা শান্তি চাই। যাই হোক বন্ধুরা, তখন তো ইরান যুদ্ধবিরতি দিতে রাজি হয়নি। পরে এক পর্যায়ে ইরান রাজি হয়েছিল বিশ্ব নেতাদের চাপের মুখে। বন্ধুরা, আবার এই বছরে যে 40 দিনের যুদ্ধ গেল, 28শে ফেব্রুয়ারি থেকে শুরু করে 7 এপ্রিল পর্যন্ত, এই যে 40 দিনের যুদ্ধ গেল, এই যুদ্ধে ইরান কিন্তু কোনো মতেই যুদ্ধবিরতি দিতে চায়নি, যুদ্ধবিরতি করতে চায়নি, কোনো চুক্তিতে যেতে চায়নি। অন্যদিকে
আমেরিকা বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর জবরদস্তি করে অনুনয় বিনয় করে বিভিন্ন দেশকে লাগিয়ে ইরানকে যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পাবে পাকিস্তান, তারপরে কাতার। বন্ধুরা, সেই যুদ্ধবিরতিতে রাজি করার পরই দুই দিন পরেই ইরানের উপর নৌ অবরোধ দিয়ে রাখলো। আবার মাঝে মাঝে হামলা চালালো, ইরানও পাল্টা জবাব দিল। আবার কূটনৈতিক আলোচনা চলতে থাকলো। পাকিস্তান, কাতার, তুরস্ক বিভিন্ন দেশ মধ্যস্থতা করলো, আলোচনা সমালোচনা করলো, বিভিন্ন রকমের তৎপরতা চালালো যাতে মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তিটা হয় ইরান এবং আমেরিকার মধ্যে। নানান রকমের দেন দরবার, বহু কষ্ট ক্লেশের ভেতর দিয়ে পাকিস্তান এবং কাতার ইরান আর আমেরিকাকে এই 14 দফা সমঝোতা স্মারকে সই করালো, ফিরিয়ে আনলো, তাদের ভিতরে একটা শান্তি পরিস্থিতি ফিরিয়ে আনলো। এই এবং 14 দফা সমঝোতার পরে চূড়ান্ত চুক্তি হওয়ার কথা ছিল পরমাণু আলোচনা শেষে। কিন্তু এর ভিতরে আমেরিকা কয়েক দফা ইরানের উপর আবার হামলা শুরু করলো, হামলা চালিয়েছে। বাধ্য হয়ে ইরানও পাল্টা হামলা চালাতে বাধ্য হয়েছে। বন্ধুরা, এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা একবার ইরানের উপর হামলা চালাচ্ছে, আবার থেমে যাচ্ছে, আবার পিছিয়ে যাচ্ছে, আবার আলোচনায় আসছে, আবার চুক্তির কথা বলছে, শান্তির কথা বলছে। একবার ইরানি নেতাদের খুবই ভূয়সী প্রশংসা করছেন, আবার গালিগালাজ করছে। কেন এই অবস্থা? কেন এই অবস্থা ডোনাল্ড ট্রাম্পের? কারণটা কি? এটা কি তার মানসিক সমস্যা, না তার বয়সজনিত কারণে, না বার্ধক্যজনিত কারণে কোন সমস্যা? উনি কি ভুলে যান, আবার হঠাৎ হঠাৎ করে মনে পড়ে তাই এমন করেন? নাকি তার পেছনে এমন কোন শক্তি আছে যার কথায় তিনি উঠেন আর বসেন? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় এমন কোন শক্তি আছে, এমন কোন শক্তি আছে যার কথায় তিনি উঠেন আর বসেন এবং যা বলেন তিনি তাই করেন। সেই শক্তি থাকে, যা বলেন ডোনাল্ড ট্রাম্প তাই করেন। নাকি তিনি যখন মনে করেন এখন হামলা চালিয়ে ইরানকে একটু বেকায়দা ফেলা উচিত, তখন তিনি তাই করেন। যখন হামলা চালাতে গিয়ে দেখেন ইরান ব্যাপকভাবে প্রতিরোধ শুরু করেছে, তখন তিনি তাড়াতাড়ি আবার হামলা বন্ধ করেন এবং শান্তি 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 শান্তি, যুদ্ধবিরতি যুদ্ধবিরতি চাই, যুদ্ধবিরতি, যুদ্ধ চাই না, আমি শান্তি চাই, তিনি তাই যুদ্ধবিরতি করেন। আসলে ওনার সমস্যাটা কোথায় বন্ধুরা? নাকি এই যে 14 দফা সমঝোতা হয়েছে ইরান এবং আমেরিকার মধ্যে, তার ভেতরে কোন সমস্যা আছে? ইরান তো বারবারই সেই শুরু থেকে বলে আসছে যে আমাদের কথায় হরমুজ প্রণালী চলবে, এখানে 60 দিন পর্যন্ত আমরা কোনো প্রকার টুল বা ফি নেব না। কিন্তু এই প্রণালীতে জাহাজ কখন, কোন ভাবে, কিভাবে চলবে, কারা যাবে, কারা যেতে পারবে না, কোন দিকে জাহাজ যাবে, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে ইরান। এসব মেনে নিয়েই তো নিশ্চয়ই চুক্তিটা হয়েছিল। তাহলে এখন কেন ইরানের এই নিয়ন্ত্রণ মানতে আমেরিকার সমস্যা হচ্ছেটা কেন? আসলে চুক্তির ভিতরে কোনো সমস্যা আছে কি না? যদি থাকে তাহলে মধ্যস্থতাকারীদের বা আমেরিকার পক্ষ থেকে পরিষ্কার করে বলা উচিত যে তোমরা এই কথা আমরা মানি না, তোমাদের এই কথা, তোমাদের এই দাবি আমরা মানি না, মানব না। তুমি যদি বলো যে ইরান তোমরা নিজেরা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে, তাহলে তোমার সাথে আমাদের চুক্তি হবে না, এটা বললেই তো হয়ে যায়। তারপরে হয় যুদ্ধ, না হলে চুক্তি। কিন্তু একবার শান্তি আলোচনা, একবার যুদ্ধ, এবার আবার শান্তি, আবার যুদ্ধবিরতি, এগুলো কি মানসিক সমস্যা বলে মনে হয় না? তার কোনো সুনির্দিষ্ট কোনো প্ল্যান নেই, পরিকল্পনা নেই। একজন মার্কিন প্রেসিডেন্ট হয়ে এরকম মানসিক ভারসাম্যহীন কাজ কি ওনার পক্ষে শোভা পায়? আসলে এর কারণটা কি বন্ধুরা? মার্কিন প্রশাসন তাহলে আসলে কি প্রচন্ড ভাবে দুর্বল হয়ে গেছে? মার্কিন প্রশাসন কি আসলে প্রচন্ড রকম দুর্বল হয়ে গেছে? কারণ একজন প্রেসিডেন্ট একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন এবং যথেষ্ট শক্তিশালী সেই দেশ, তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, কিন্তু তার সামনে কোনো পরিকল্পনা নেই, তার যুদ্ধমন্ত্রীর কোনো পরিকল্পনা নেই, পররাষ্ট্রমন্ত্রীর কোনো পরিকল্পনা নেই, ভাইস প্রেসিডেন্টের কোনো পরিকল্পনা নেই। এ কেমন কথা?
তিনি কারো কোনো পরিকল্পনা শুনেন না, জানেন না, মানেন না, কারো সাথে কোনো আলোচনাও করেন না। তিনি যা বুঝেন তাই করেন। সমস্যাটা আসলে কোথায়? এগুলো ফাইন্ড আউট করা দরকার, এগুলো খুঁজে বের করা দরকার। বিশেষ করে যারা মধ্যস্থতা করেছেন তাদের এই প্রশ্ন তোলা দরকার যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরে কি করে আমেরিকা ইরানের উপর হামলা চালায় এবং হামলা চালাবে কেন? তাহলে এই আলোচনায় ফেরার মানেটা কি আছে? কি মানে আছে? এই প্রশ্নটা যেই সমস্ত দেশ যুদ্ধবিরতি মধ্যস্থতা করেছে তাদের উচিত জিজ্ঞেস করা। ডোনাল্ড ট্রাম্প যখন একরকম ইরানের উপর হামলা চালাচ্ছে তখন কিন্তু একটা খবর ভেসে এসেছে, খুব গুরুত্বপূর্ণ খবর, যে কুয়েত এবং বাহরাইন ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হয়েছিল। গত 2 রাতে যে হামলা হয়েছে সেই হামলায় এখানে কিন্তু খুব গুরুতর প্রশ্ন আসছে, এই যে তাহলে বাহরাইন এবং কুয়েত আমেরিকার হয়ে যদি যুদ্ধ শুরু করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কি পাল্টে গেল? বদলে গেল সব হিসাব নিকাশ। যেখানে আমরা ধারণা করেছিলাম যে আমেরিকা, ইরান এবং ইসরায়েলের ভেতরে যে যুদ্ধ হচ্ছে সেই জায়গায় আরব দেশগুলো চুপ ছিল। এখন আরব দেশগুলো যদি টুকটাক করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে যুক্ত হয়ে যায় তাহলে তো বলতেই হবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আমূল পরিবর্তন হয়ে গেছে। কোনো কোনো উপসাগরীয় আরব দেশ ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে যাচ্ছে, যুদ্ধ করেছে। তাহলে ইরানও তো এই সমস্ত দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে, তাহলে পরিস্থিতি পাল্টে যাবে, আঞ্চলিক বড় রকমের কোনো যুদ্ধ শুরু হবে কি না। এবং এই যে আরব দেশগুলো কুয়েত, বাহরাইন এসব দেশ কোন হিসাব নিকাশে ইরানের সাথে যুদ্ধে যাচ্ছে, যেখানে আঞ্চলিক ও প্রতিবেশী দেশ তার সাথে যুদ্ধ যাচ্ছে আমেরিকার হয়ে। অথচ এই মুহূর্তে এই রকম প্রশ্নও আসছে আমেরিকা মধ্যপ্রাচ্যে টিকে থাকবে কিনা। ইরানের পক্ষ থেকে ব্যাপক চাপ সৃষ্টি করা হচ্ছে, সামরিক এবং রাজনৈতিক, কূটনৈতিক সব দিক দিয়ে। মাঝখানে রিপোর্টও বের হয়েছে যে মধ্যপ্রাচ্যের কোনো গাড়ি থেকে সেনা সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। সেই সময়ে কেন বাহরাইন এবং কুয়েত ইরানের সাথে সংঘাতে যুক্ত হতে চাচ্ছে? এর পরিণতিটি আসলে কি হবে? সুপ্রিয় দর্শক, সর্বশেষে যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যকার এই যে দ্বন্দ্ব সংঘাতের কারণে তেলের বাজার কিন্তু আবার অস্থির হয়ে উঠেছে। কারণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল, তেল এবং গ্যাস নিয়ে যে জাহাজ চলাচল করে সেই জাহাজ চলাচল প্রায় বন্ধের কাছাকাছি। 2-1টা জাহাজ যেতে পারছে। শুধু তাই নয়, এরই ভেতরে খবর এসেছে আমেরিকার যে স্ট্র্যাটেজিক রিজার্ভ, তেলের যে কৌশলগত রিজার্ভ ছিল, এই রিজার্ভ ফুরিয়ে আসার প্রায় কাছাকাছি, একেবারে খুবই কাছাকাছি। এই সময় ডোনাল্ড ট্রাম্প যখন খবর পেয়েছেন যে তেলের রিজার্ভ খুব কাছাকাছি, তখন কিন্তু নতুন করে আবার হামলা বন্ধ করেছেন। আবার যখন একটু রিজার্ভ বাড়াতে পারবেন তখন হয়তো আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন। তার মানে দাঁড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্পের খেয়াল খুশি, ইচ্ছা অনিচ্ছার উপরে এই বিশ্ববাসী এখন নির্ভর করতে বাধ্য হচ্ছে। এই জায়গায় বিশ্ববাসীর উচিত মার্কিন প্রশাসনের সামনে দাঁড়িয়ে কথা বলা। বিশেষ করে যাদের এই হিম্মত আছে, এই শক্তি আছে, এই প্রভাব আছে, তারা চুতপত্ত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কার বার্তা দেওয়া উচিত যে আপনি যদি এই করেন তাহলে আমরা আপনার সাথে নেই এবং এগুলো আপনি করতে পারবেন না। এটা টোটালি বন্ধ করতে হবে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। তবে যাবার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, সর্বোচ্চ নেতার দাপন সম্পন্ন হয়েছে। ইরানের জনগণ কিন্তু প্রতিশোধ এবং প্রতিরোধের জন্য ফুটে উঠেছে। ইরান কি আসলে বড় রকমের কোনো প্রতিশোধের দিকে যাবে? আপনার কাছে কি মনে হচ্ছে? এ পাশে বাহরাইন এবং কুয়েত ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিচ্ছে বা যোগ দিয়েছে, এই খবর কি আপনারা কিভাবে দেখছেন? এই খবরটা কিভাবে দেখছেন? এই খবরটা যদি সত্যি হয় তাহলে বিষয়টি তো আসলে যথেষ্ট
বিপজ্জনক মনে হয় মধ্যপ্রাচ্যের জন্য। আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার পাশাপাশি আমাদের টেবিল টক নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো আলোচনায়। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন। একটি কথা, আপনারা কোন ধরনের ভিডিও ভালো লাগে আমাকে তা কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের চাহিদা অনুযায়ী কন্টেন্ট তৈরি করব। আল্লাহ হাফেজ।